বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলা সাথীর তরফ থেকে আপনাদের জন্য ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প টম সাহেবের বাড়ি। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। তিনি 1847 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত। ত্রৈলোক্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুল শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত হন এবং ভারত সরকারের প্রতিনিধি হয়ে দুইবার ইউরোপের একাধিক রাষ্ট্রে কর্মসূত্রে কিছুকাল করে অবস্থান করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি ফার্সি, ওড়িয়া ইত্যাদি কয়েকটি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তার রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী, ভূত মানুষ, ফোকলা দিগম্বর, ডমরুচরিত ইত্যাদি উল্লেখযোগ্য। ইংরেজি ভাষাতেও তিনি কয়েকটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। তার মৃত্যুর কারণ সম্বন্ধে যা জানা যায়, হঠাৎ অসাবধানতাবশত বুকে ঝর্ণা কলম ফুটে আহত হন এবং তারপরেই 3রা নভেম্বর 1919 সালে এই মহান সাহিত্যিক মৃত্যুমুখে পতিত হন। শুরু হচ্ছে আজকের গল্প টম সাহেবের বাড়ি। টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথাও কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই, কেবল সেই একটি মাত্র দাগ। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভৃত্যের গা টিপিলাম, সেও আমার গা টিপিল। এইরূপে যতই যাই আগে ধুলার উপর, ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কেবল একটি পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়ে উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল। সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল। আমি বলিয়া উঠিলাম, এ কি? ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রহিয়াছে, মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধোঁয়া দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়ে উঠিলাম। আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলার অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্য বলিল, কি হইল? এই ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি দিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। বিস্ময়ে ঘরের দিকে চাহিয়া আছি। এমন সময় কি আশ্চর্য, দুয়ার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার অমানুষিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসের হৃদয় অবসন্ন হইতে লাগিল। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুইজনের দ্বার টানটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়ে কপাট জোড়াটি গঠিত, দুই লাঠিতেই ভাঙিয়া ফেলিব, দেখি ভূতে কি করে রক্ষা করে। দুই লাথি নয়, 1000 লাথি তো সে কপাট ভাঙিল না।
আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না। শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম। তখন তখন খল খল করিয়া বিকট হাসির শব্দ হইল। দুয়ারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম। এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটি নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল। উফ, সে কি আলো! কোথায় যাইতেছে দেখিবার জন্য আমরা তাহার পশ্চাৎগামী হইলাম। সিঁড়ি দিয়া আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল। তেতলার ওপরে উঠিয়া একটি সাধারণ শয়নাগারে প্রবেশ করিলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত, এই ঘরটি তাহার ছিল। আমরা এই রূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটি দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রহিয়াছে। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে। দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম। আমার শয়ন ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম। নিকটস্থ ছোট্ট একটি ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম। মাঝের দুয়ার খোলা। যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম এক্ষণে তাহা পড়িতে লাগিলাম। 50 বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নাম ধাম কাহারও ছিল না। তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল। কে যেন কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা। পত্র দুইখানি পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম। ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল। শীতপ্রধান দেশ। ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছিল। সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল। হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম, কিন্তু শোধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না। ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল। চক্ষু রক্তবর্ণ, যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে। তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে, মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে। বলিল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন। এই স্থানে আর তিলার্ধ কাল থাকিলে মারা পড়িবেন। বাপি রে, ধরিল রে। এইরূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম, কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম। প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি, কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রূপ করিবে। যা থাকে কপালে, এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম। আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল। সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিয়া উঠিল। পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল। আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম। অসার ও অবশ হাত উঠিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম, পা অসার ও অবশ, পা উঠিল না। চিৎকার করিতে চেষ্টা করিলাম, মুখ দিয়া কথা বাহির হইল না। জ্ঞান হত হইবার উপক্রম হইল, কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব। এইরূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম। বাতি নিবিল না, অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না। তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবিলাম, যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব। পুনরায় উঠিতে চেষ্টা করিলাম। এবার উঠিতে পারিলাম। আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম। জ্যোৎস্না রাত্রি ছিল। অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল।
সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই, কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে। পুনরায় গিয়া চৌকিতে বসিলাম। পিত, হরিত, লোহিত নানা বর্ণের গোলাকার আলোকে ক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল। তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেইরূপ দুলিতে লাগিল। যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম তাহার নিজ হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল। তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম। খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল। মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল। আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল। সাহসে ভর করিয়া আমি বরাবর সে ভৌতিক হাত ছাড়িয়া ফেলিতে লাগিলাম। সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য। শুনছিলেন টম সাহেবের বাড়ি, রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, গল্প পাঠে এবং কথকের ভূমিকায় অয়ন, ভৃত্যের ভূমিকায় অঙ্কিত, শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন, নির্দেশনায় টিম কিশোলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।